প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত, পর্ব সংখ্যা 61। কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। রোমান্টিক স্পেশাল করা 18+ অ্যালার্ট। শুক্রবার সকাল। আজকে অনিকা আর আরুষের বিয়ের দিন। সকাল থেকে উৎফুল্লভাবে তোড়জোড় করে চলেছে বাড়ির সবাই। অনিকা আর তাদের পরিবার এসেছে 11টার দিকে। হাসি হাসি মুখ সবার। ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ের আয়োজন করা হলেও সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়িটা। এ বাড়ি থেকে ছুটে আসছে ইরহাম, সৌরভী। কখনো এ বাড়ি থেকে ওই বাড়ি ছুটে যাচ্ছে, প্রয়োজনে অপ্রয়োজনে ছোটাছুটি করে শরীর গরম করে ফেলেছে। রোহিণী বেগম অনিকাকে দেখে ভুরু নাচালেন। কিচেনের দিকে যেতে যেতে জিজ্ঞাসা করলেন অনুভূতি কি। মেয়েটা চোখের পাতা ফেলে সৌজন্যমূলক রক্ষা করতেই হাসলো। কি অনুভূতির উত্তর দিতে পারল না সে। তার খুশিতে কান্না চলে আসছে। এটা বললে সবাই হাসবে তাকে নিয়ে। রোহিণী বেগম কিচেনে চলে গেলেন। ড্রয়িং রুমে বসা অনিকার সাথে সৈয়দ বাড়ির যে কারো চোখাচোখি হলে মিষ্টি হাসি বিনিময় করছে। কেউ আর আজ তাকে দেখে মুখের ভাবগতি বদলাচ্ছে না, নাক চূড়ায় তুলছে না। মেয়েটার ভালোই লাগছে। রুমি খান নিজেও হাতে হাতে কাজ লাগিয়ে দিচ্ছে একে অন্যকে দাঁড়িয়ে। বাড়ির বইরা আজ মানা করলো না, ওনাকেও গুছিয়ে দিল কাজ। জাদুঘর থেকে কাচের বাটি বের করার দায়িত্ব পড়ল রুমি খানের ঘাড়ে। ভদ্রমহিলা কথা বলছিলেন, তার সাথে হাসি মুখে কথা বলছিল রোহিণী বেগম। আফসোস নিয়ে বললেও, ইস, আমার একটা মেয়ে যদি থাকতো তাহলে মাহাদির সাথে বিয়ে দিয়ে দিতাম। রুমি খানের চলন্ত হাত থমকালো সেকেন্ড কয়েকের জন্য। রোহিণী চোখে তা দেখল। মনে করলেন ভদ্রমহিলা তার কথায় অসন্তুষ্ট হয়েছে, কিন্তু তাতে ভুল প্রমাণ করে দিয়ে তিনি বললেন, মোমো আছে তো, ওর সাথে খেললেও দেখতে পারো, দেখো দিতে পারো কিনা। রোহিণী ভুরু নাচালেন, হেসে ফেললেন, বললেন, শাশুড়ি রাজি যখন তাহলে পাত্র রাজি করতে খুব একটা কষ্ট করতে হবে না তাকে। মোমো মনে হয় রাজি হবে না। এর আগে আমার সম্বন্ধ দিয়েছে ভাইয়ের কাছে, ও রাজি হয়নি। রোহিণী বেগম নিচের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, বললেন, আমার ওপর ছেড়ে দিন ভাবি, এক চুটকিতে রাজি করিয়ে দিব। এমন ব্ল্যাকমেল করিয়ে দিব না, ও কি ওর মরা দাদা রাজি হয়ে যাবে। ঝর্ণা বেগম পেছন থেকে উদাম হলেন হঠাৎ করে। কাঁধ জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন, কি করবি তুই ছোট, কান্না করবি? রোহিণী বেগম মাথা দোলালেন, বললেন, প্রয়োজন হলে কান্না করব, মাটিতে গড়াগড়ি খাবো, বড় ভাইয়ের মতো আত্মহত্যা করার হুমকি দিব। ওদের থেকে বেশি জেদ যে আমিও তা বুঝিয়ে দিব। মানতেই হবে ওকে। এত সুন্দর ছেলে কোথায় পাবে? হ্যাঁ, ঘরে বসে বসে এখন একটা ছেলে পেয়ে যাবে, এটা কি ফেলনা নাকি? রোহিণী বেগমের কথায় ঝর্ণা বেগম হেসে ফেললেন। কাজ করতে করতেই সেই নিয়ে আলোচনা করলেন নিজেদের ভেতর। তাদের আলোচনা সবাই ব্যাঘাত ঘটাতে সোয়েব সাহেব হাঁক ছুড়লেন, ঝর্ণা, এই ঝর্ণা, আমার কাপড় কই রাখছো? ঝর্ণা বেগম নিচের দিকে যেতেই উত্তর দিলেন, এসে বের করে দিচ্ছি, অপেক্ষা করুন। তবুও সোহেব সাহেব হাঁক ছাড়া বন্ধ করলেন না। একবার ডাকলেন, এই ঝর্ণা, এবার ইরহামের মা, আহানের মা, এসব বলে বলে ডেকেই চলেছে। স্বামীর রেডিও অফ করতে না দেখে মাথার ওড়না সামলে ভদ্রমহিলা ছুটলেন ওপরের দিকে। রোহিণী বেগম পেছন থেকে খিকিয়ে উঠলেন, যাও যাও আপা, এই বয়সেও ভাইয়ার প্রেম করার জন্য তোমার কিভাবে ডাকছে। ঝর্ণা বেগম সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে ধমকালেন, চুপ, একদম চুপ, সবাইকে নিয়ে মজা উড়ানোর স্বভাব হয়ে গেছে তোর, তাই না? সে কথার উত্তর আর শোনা হলো না। ছুটল তিনি দিশেহারা হয়ে রুমে। সোয়েব সাহেব একইভাবে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলেছেন। আরুষের বুধবারে বলা হয়েছিল পাত্রীর সাথে একান্তে কথা এবং দেখা করার জন্য আসতে, কিন্তু সে যায়নি। শুক্রবার সকাল থেকে লাগাতার বাড়ির পুরুষরা বললেন দেখা করার জন্য, তবু আরুষ গেল না। হেলাল সাহেব জিভ দিয়ে দাঁত দিয়ে সূচক শব্দ উচ্চারণ করলেন, বললেন, ভীষণ আফসোস করবে আরস, ভীষণ আফসোস করবে। আরস আফসোস করবে কি নিয়ে সেটাই ভেবে পেল না। এই বিয়ে নিয়ে তো তার আফসোস করছে সে, তার জীবনে কি আফসোস করার অভাব আছে? তাই বারবার কথার আমলে নিল না। নির্লিপ্ত মুখ নিয়ে গোসলে ঢুকলো। জাইন নক করলো দরজায়। ভেতর থেকে আরসের গলার স্বর ভেসে এলো, কি চাই? জাইন হেলাল সাহেবের মতো করে বলল, এখনো সময় আছে আরস, একবার নববধূর সাথে দেখা করে আয়, কিছু বলার থাকলে বলে দে ওকে। আরুষ অসূচক শব্দ উচ্চারণ করে মানা করে দিল। গোসল থাকতে থাকতেই কয়েকবার দরজায় টোকা পড়ে গেল। এবার লিপি বেগম, একবার সোয়েব সাহেব, একবার ঝর্ণা বেগম, একবার রোহিণী বেগম।
এসে নববধূর সাথে দেখা করার জন্য। আরস ভেবে পেল না নিয়ম করে এমন নববধূর সাথে দেখা করে আসার কথা কেন বলা হচ্ছে তার সাথে। তাই সে মনের ভেতর দলা পাকানো প্রশ্নগুলো মনের মধ্যে দলা পাকিয়ে রইল। গোসল শেষে বেরিয়ে এসে সাদা পাঞ্জাবি গায়ে চড়ালো, আতর শরীরে লাগিয়ে নিয়ে মাথায় টুপি পরে বের হলো রুম থেকে। গা হতে বের হচ্ছে আতরের মোমো গন্ধ। 4-5টা মোমো সিঁড়ি ভেঙে নেমে আসতে আসতে দেখলো সবাই এসে সোফার ওপর বসে পড়ে গেছে। আরো সে এগিয়ে গেল। লিপি বেগম বললেন, দোয়া নিয়ে নাও আরস, নতুন জীবন শুরু হতে যাচ্ছে তোমার। আরস মানা করে দিতে চাইল। লিপি বেগমের অসহায় দৃষ্টির তোপে পড়ে মাথা ঝাঁকিয়ে দোয়া নিল সবার কাছ থেকে। সবার একটাই দোয়া, সুখী সুন্দর দাম্পত্য জীবন হোক। লিপি বেগম কপালে চুমু এঁকে দিলেন। রোহিণী বেগম কাজ চাপড়ে দিয়ে হাসলেন, বললেন, যে ঝড় নিয়ে আসতে চাচ্ছ তাকে নিয়ে জীবনের সুখে কাটাও। আরস গম্ভীর মুখে দোয়া গ্রহণ করলো। একে একে বের হলো বাড়ি থেকে সবাই। সৈয়দ বাড়ির সামনে হাজির নাসির সাহেব আর ইরহামকে দাঁড়ানো পাওয়া গেল। দুজনেই গায়ে সাদা পাঞ্জাবি। ভদ্রলোক হাস্যোজ্জ্বল চেহারায় দেখে লজ্জায় আরস মাথা ঝুঁকিয়ে নিল। নাসির সাহেব বললেন, জীবনে সুখী হয়ে যাও। যাকে পাওনি তাকে নিয়ে কষ্ট পেও না, যাকে পাচ্ছ তাকে নিয়ে বঞ্চনাহীন সুখী জীবন হোক শুরু, দোয়া করি। আরস চোখ ওপরে তুলল না। তার মস্তিষ্ক অসর হয়ে আসছে। যাকে চেয়েছিল খুব করে তাকে তো পায়নি, যাকে কখনো চায়নি সে আসছে তার জীবনে। কত করে খোদার কাছে চাইলো বিয়েটা ভেঙে যাক, কিন্তু তার দোয়া কবুল হয়নি। আজ নাকি তার বিয়ের দিন। সবাই কি খুশি? নুসরাতের বাবা, তার মেজো বাবা নাকি এই বিয়েতে তাকে খুশি হতে বলছে? লোকটা নিজের মেয়ের জামাইকে বলছে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিতে। সবাই তো পাষাণ হয়ে যাচ্ছে কেন? আরসের কষ্ট কি তাদের চোখে পড়ছে না? না না, লাগছে না তাদের চোখে। লাগলে কি আর আরসকে তার নিজের বাবা আত্মহত্যার হুমকি দিতে পারতো? নুসরাতকে সামান্য মেয়ে বলতে পারতো না? পারতো না তো। এই 25 সাল আরসের জন্য কুফা জাহির হয়ে যেন এসেছে। কে জানতো এমন হবে। যেদিন নুসরাতের সাথে তার দেখা হলো সরাসরি, সে ভেবেছিল ওরা নুসরাত, কিন্তু ওই মেয়েটা তাকে ভুল প্রমাণ করে দিয়ে বলে ওঠে সে সেই ব্যক্তি না। আরস মেয়েটার আচরণে ওকে খুঁজতে লাগলো। সে খুব করে চাইতো সে যাকে ভেবেছে সেই মেয়েটা যেন ওই হয়। আর আরস অবিশ্বাস করতে পারেনি। সেদিন জানতে পেরেছে যে তাকে নুসরাত ভেবেছিল সে ওই। ওর আচরণে ছোটবেলায় নম্রভদ্র মেয়েটার কোনো আউচি পাওয়া গেল না। এই মেয়ে তো সারাদিন লাফায়, চিল্লায়, গালাগালি করে। যার রগে রগে চঞ্চলতা, সে আরসকে দেখে হাসে, দাঁত বের করে টিটকারি মেরে ডাকে, এই আরস ভাই। এই গলার স্বর, ওই মুখ, ওই নাক, ওই লম্বা লম্বা আঙ্গুল, শীর্ণ হাত, হাত নাড়িয়ে কথা বলার ধরন। ওই মেয়েটার সবকিছু আরসের ভীষণ পছন্দের। পুরো বাড়ির মানুষটাই আরসের ভীষণ পছন্দের। আরস জাহির করতে পারেনি কখনো এই অলাপ আকৃতির মেয়েটাকে। মুখটা পুরো আদর আদর ঠেকতো তার কাছে। দেখলেই মুখটা পুরো আদর করে দিতে ইচ্ছে করতো। দেখলে ইচ্ছে হতো গাল দুটো টেনে দিতে, না হয় দুটো চুল টেনে দিতে। আরস খুব বেশি থাকতো না ওই মুখটার দিকে তাকিয়ে। অনেক সাহিত্যদের বলতে শুনেছে যে মেয়েদের মুখের দিকে তাকালে নাকি ভালোবাসা হয়ে যায়। আরস তাই সরাসরি ওর মুখের দিকে তাকায়নি। দূর হতে কখনো তাকালেই নুসরাত ঠেলে দিত তার চেহারা। বিরক্ত হয়ে বলতো, আরস ভাই এভাবে তাকাবেন না, অস্থির লাগে। নুসরাতের সেই কথা শোনা না জেদ ধরে তাকিয়ে থাকতো সে। আর ওই তাকিয়ে থাকাই তার মরণ হয়েছে। উচিত হয়নি ভাবে জেদ ধরা, এত জেদ ধরা উচিত হয়নি আরসের। আরস মস্তিষ্ক বারবার বলছে কোনোদিন চায়নি নুসরাতের সাথে তার কিছু হোক, কিন্তু সেই নিজের সেই চাওয়ার বাহিরে বেরিয়ে গিয়ে আবারও চেয়েছে মেয়েটাকে একান্ত রূপে পুরোটাই তার হোক। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল আরস। গলা শুকিয়ে যাচ্ছে, চোখ ঘোলাটে হয়ে আসছে সময়ের সাথে সাথে। পানি পিপাসা পাচ্ছে তার, পায়ে খুব একটা ভর পাচ্ছে না, তবুও পা টেনে নিয়ে চললো সামনে। কপালের কাছে ভেজা চুলগুলো এসে লেপটে আছে। চোখ ঢেকে ফেলেছে, একগাছি দুগাছি চুল বেরিয়ে আছে। কান্না আসছে ভীষণ। হৃদযন্ত্র মুখিয়ে আছে চিৎকার করার জন্য। গলার কাছে কান্না দলা পাকিয়ে নিজেকে বিস্তার ঘটাচ্ছে। ঠোঁট দুটো কেঁপে উঠলো থির থির করে। নত রাখা মাথাটা আরো বেশি নত হলো। থুতনি লেগে গেল কণ্ঠদেশের সাথে। পুরুষালী উচ্চ কণ্ঠদেশের ওঠানামা বাড়ল। নিজেকে সামলানোর জন্য বারংবার ঢোক গিলে নিল সে। হলো না। হঠাৎ
হাত দিয়ে ভর করে খুঁজলো, আশেপাশে ভর হিসেবে কিছু পাওয়া গেল না। ডান হাত দিয়ে বাম হাতকে শক্তি করে চেপে ধরে নিজেকে ঠিক করার চেষ্টা করলো, তবু কংক্রিটের রাস্তায় এক ফোঁটা দু ফোঁটা করে গড়িয়ে পড়লো নোনা জল। 5 বছর পূর্বের ঘটনা টেলিকাস্ট হলো। বৃষ্টি রাতে রেস্টুরেন্টের সামনে নুসরাত এভাবেই এসে ফেলে আসা ঠিক হয়নি তার। মনে হলো কেন সে নুসরাতকে ফেলে আসলো। একবার কেন জানতে চাইলো না সে কেন এসেছে নাহিয়ানের সাথে দেখা করতে। হয়তো সেদিন পূর্ব নুসরাতের হাত ধরেছিল, নুসরাত ধরেনি। হয়তো সবকিছু তার দেখার ভুল ছিল। কেন সেদিন সে একটু সময় নিয়ে নুসরাতের সাথে আলোচনায় বসলো না, কেন মিটমাট করলো না, ধূপ করে তালাকের সিদ্ধান্তে চলে গেল। একদম উচিত হয়নি তার, একদমই উচিত হয়নি। আরশ দুপাশে পাগলের মতো মাথা নাড়ালো। নুসরাতটাও তো খুব রাগী, তার উচিত ছিল মেয়েটাকে বোঝানো, এত বুঝিয়ে বলতো। কে জানতো, সে জানতে চাইলো না। কেন নাদানের মতো আচরণ করলো সে। ঠিক হয়নি এতটা সিক্রেট করা, কিছু ঠিক হয়নি। ছেলেটার মনে হলো তার শ্বাস আটকে আসছে, সে মরে যাবে। আফসোস হলো, ভীষণ আফসোস হলো তার। বুকের কাছে মুঠি পাকিয়ে আলগোছে কিল বসালো। শ্বাসটা ঠিক মতো বের হচ্ছে না, নাকের ডগা দিয়ে রক্ত বের হচ্ছে, হাতের তালু দিয়ে স্পষ্ট আটকে আসছে। আরশ তাচ্ছিল্য করে সেদিকে তাকে হেসে ফেললো। মসজিদে ঢুকে আবার অজু করলো, নাক ভালো করে পরিষ্কার করে গিয়ে ঝুঁকলো। সাধারণ দিনের তুলনায় আজ বেশি রক্ত বের হচ্ছে। ঠোঁট বাঁকিয়ে তিক্ত হাসি হাসলো, রুমাল দিয়ে নাক মুছে ফেললো। মসজিদের সামনে দেখতে পেল নুসরাত দাঁড়িয়ে আছে, পরনে সাদা রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়নাটা না কি সুন্দর লাগছিল তা শব্দের দ্বারা আরশ ব্যক্ত করতে পারে না। তার রক্তবর্ণের পাটা মসজিদের টাইলস স্পর্শ করতেই নুসরাত তার গা ঘেঁষে এসে দাঁড়ালো, কানের কাছে ফিসফিসে বলল, আরশ ভাই, আমার আরশ ভাই, আপনি বিয়ে করে ফেলছেন, আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছেন। আপনি তো দেখি মিথ্যুক আরশ ভাই, মিথ্যা বলতেছিলেন আমায়। আরশ ঠোঁট চেপে চেপে চোখ সরিয়ে নিল। নুসরাত চেপে ধরে তার শক্ত করে হাতটি, আঙ্গুলের গঠগুলো আস্তে আস্তে সাদা বর্ণ ধারণ করেছে। নুসরাত তবুও তার হাত ছাড়ে না, চোখ দুটো দিয়ে আরশকে করুণা করে, ভীষণ তাচ্ছিল্য করে শুধায়, বিয়ে করে নিচ্ছেন? আপনিও সেই চিরচারিত বাঙালি পুরুষ তাই না, যারা বউ মরার সপ্তাহ পর বিয়ে করে নেয়? আমি তো আপনাকে এমন ভাবিনি আরশ ভাই। আপনি না আমার আরশ ভাই? হ্যাঁ, আপনি আমাকে রেখে বিয়ে করে নিতে পারেন কিভাবে আরশ ভাই? এই আরশ ভাই, আরশ ভাই। আরশ তাকিয়ে আছে ওই মুখটার দিকে। নুসরাতের মুখটা 5 বছর পূর্বে দেখেছিল শেষ। এরপর 5 বছরে কেমন যেন ওই মুখটা আরশ জানে না। নিশ্চয়ই আরো বেশি আকর্ষণীয় হয়েছে তার সামনে এখন। সেদিনকার বৃষ্টি সময় রাগে লাল টকটকে হয়ে যায় নুসরাতের মুখে ভাসছে। তার চিন্তায় ভেসে উঠেছে সাদা কামিজ সালোয়ার পরিহিত মেয়েটা, তার কলারের অস্তিত্ব চেপে ধরল। লাল হতে থাকা আঁখি যুগল। আপনি বলেননি আমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবেন? হ্যাঁ, বলেননি। তাহলে এই মিথ্যা কেন বললেন? মিথ্যা কেন বললেন আপনি? আপনি মিথ্যুক আরশ ভাই, আপনি মিথ্যুক। আপনি জানেন না আমি হিংসা করি অন্য মহিলাকে আপনার পাশে? আপনি জানতেন না? এই আরশ ভাই, উত্তর দিন। আরশ উত্তর দিতে পারল না। তার চোখ দুটো আবারও ভরে আসলো। নুসরাত থেমেছে, তাকে থামাতে হয়েছে। শ্বাস আটকে আসছে তার। আবারও লম্বা শ্বাস টেনে নিল। পুরুষ মানুষের 4 বিয়ে জায়েজ, তাই বলে আপনাকে 2 বিয়ে করতে হবে আরশ ভাই? বিয়ে মানা করে দিন। আরশ মাথা নাড়িয়ে বলল, আচ্ছা মানা করে দিব, তুই বলেছিস মানা করে দিব, তাই মানা করে দিব। নুসরাত হাত গালে ঠেকিয়ে বিষণ্ণ স্বরে বলল, না থাক, মানা করবেন না। মেয়েটার বিয়ের দিন বিয়ে ভেঙে গেলে লোকে খারাপ বলবে। বিয়ে করে নিন আরশ ভাই। আপনি বিয়ে করে নিলে আমি তো আর আপনার সামনে আসবো না। আরশের চোখ দুটো তড়াক করে বড় হয়ে গেল। জিজ্ঞাসা করলো, কেন আসবি না? নুসরাত সে কথার উত্তর দিল না। হঠাৎ করে তার গায়ের কাপড়, শরীর, মাথা, পা সব ছায়ের মতো মিলিয়ে যেতে লাগলো। আরশ ধরতে গেলেই টের পেল কিচ্ছু নেই মসজিদের রেলিংয়ে ছাড়া। কানের কাছে ভেসে আসে হুজুরের ওয়াজ, মানুষের গম গম আর পানির শব্দ। আরশ ঢোক গিলে নিয়ে এগিয়ে যায় মসজিদের ভেতর। যত তার পা সামনে আগায় তত যেন মানুষের সমাগম কমে যাচ্ছে। চোখের সামনে ভেসে উঠছে আল্লাহর ঘর। চোখ দুটো তুলে সেদিকে তাকিয়ে শূন্য নয়নে, মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ হয় না আরশের।
মস্তিষ্ক মনে দাবানলের বুকটা ভর করে ওঠে তার। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থেকে সে তৃষ্ণার্ত নজরে চোখ দিয়ে গড়িয়ে পড়ে ঝরঝর করে কান্না। ধরালো থুতনি আটকে থাকে, দাগ হয়ে যায়। আরস ভুললে বসে সে কোথায়, শুধু তার মনে হয় বুক ভরাটা কমানো দরকার। মসজিদের ভেতরে বসে আছে অনেকেই, চুপচাপ এসে ইমাম সাহেবের ওয়াজ শুনছে। ফুপিয়ে কান্নার শব্দে মসজিদের ইমাম নিজেই ওয়াজ থামিয়ে দেয়। অপ্রত্যাশিত এই ঘটনায় পুরো সোসাইটির মানুষও ঘুরে তাকায় নিজেদের পেছনে। অনেকেই স্বস্তি নয়নে তাকিয়ে থাকে, অনেকেই চোখে সহানুভূতি। কেউ এগিয়ে আসলো না। হেলাল সাহেব আগাতে চাইলেন সামনে আরসকে সামলানোর জন্য, কিন্তু জাহিন থামিয়ে দিল। বলল, ছেড়ে দাও, ওকে ওর মতো কেঁদে নি, এরপর আর কাঁদবে না। আরসের কান্নার শব্দ বাড়ল না, ধীরে ধীরে তা কমে গিয়ে গলার কাছে চেপে ধরল। আলার কাছে সে নিজের অনুভূতিগুলো বলল, আমি চাইনি ওকে আমার জীবনে, তুমি দিয়েছ। তুমি ভাগ্যে রেখেছিলে ওকে, আমার ভাগ্যের জন্য জড়িয়ে দিয়েছ ওর সাথে আমাকে। যদি জড়িয়ে দিলে তাহলে পুরোপুরি দিলে না কেন? আমার কথায় অভিযোগ প্রকাশ পাচ্ছে, আমি জানি। আমি তুমি ছাড়া আর কার কাছে অভিযোগ করব বলো? তুমি তো তোমার বান্দাদের বলেছ তোমাদের কাছে দুহাত পেতে চাইতে, তুমি নাকি তাদের ফিরিয়ে দিতেও লজ্জিত হও। আমিও তো চাইলাম, দুহাত মেলে তোমার রহমত চাইলাম। তোমার এক বান্দিকে আমি চাইলাম, আমার স্ত্রীকে চাইলাম, তুমি আমাকে দিলে না, আমাকে ফিরিয়ে দিলে। যাকে চাইলাম তাকে নিয়ে নিলে। ওই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। বিয়ে হলো তোমার রহমত, আমার মতো একটা ছেলের সাথে বিয়ে হলে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আমি জানি তুমি উত্তম পরিকল্পনাকারী, তবু আমি চেয়েছিলাম নুসরাত আমার হোক, এখনো চাচ্ছি নুসরাত আমার হোক। ইয়া রব, ইয়া আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমি নিজের ভগ্ন হৃদয় নিয়ে হাজারবার তোমার কাছে ওকে চেয়েছি। যখন ওকে বুঝিয়েছি ওকে ছাড়া আমার পক্ষে থাকা অসম্ভব, তুমি ছাড়া আর কারো কাছে ওকে চাইতে আমি পারবো না। তখন থেকে প্রতিটা মনোজাতে আমি তোমার কাছে ওকে চেয়েছি, ও সুস্থতা কামনা করেছি, তবুও কেন তুমি আমাকে খালি হাতে ফেরালে? আমার কষ্ট হচ্ছে, তোমার বান্দা কষ্ট পাচ্ছে। সে তোমার কাছে আবারও আশা নিয়ে হাজির হয়েছে। আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিবে না। আমি আবারও তোমার কাছে নুসরাত নাসিরকে চাচ্ছি, আবারও চাচ্ছি। জানিও বেঁচে নেই, ও মৃত। এই দুহাতে আমি ওকে মাটিতে রেখে এসেছি, তার শেষ ঠিকানায় রেখে এসেছি। তবু আমি চাচ্ছি নুসরাত নাসিরকে। আরও ঠোঁট কামড়ে ধরল, গলার আওয়াজটা আটকে আসছে, কান্নার শব্দ রুদ্ধ হচ্ছে, ঠোঁট দিয়ে কথা বের হচ্ছে না তার। তবুও বিড়বিড়ি উচ্চারণ করলো, যখন দিবেই না ভাগ্যে রাখনি, তখন কেন ওর সাথে আমাকে দেখা করালে? আমি তো ঠিক ছিলাম আমার জীবন নিয়ে, কিন্তু তোমার প্ল্যান ভিন্ন ছিল, তাই না? তোমাকে আমি বলেছিলাম ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি ওকে আমার থেকে দূরে সরিয়ে দেখাচ্ছ আমি বাঁচতে পারি ওকে ছাড়া। আমাদের দেখা না হলেও পারতো, আমাদের বিয়েটা না হলেও পারতো, আমাদের কোনো কিছু না হলেই পারতো। আমি আরও হেলাল না হলে হতো, ওই নুসরাত নাসির না হলেও হতো, আমাদের দেখা না হলেও পারতো, আমাদের এই অধ্যায় শুরু না হলেও পারতো। অনিকা লাল রঙের লেহেঙ্গা পরে অনিকা লাল রঙের লেহেঙ্গাটা দোতলা ড্রয়িং রুম থেকে নিয়ে নিচে আসলো। মোমো এক পাশ ধরে রেখেছে লিপি বেগম এগিয়ে এসে হাসলেন, এক হাতে জড়িয়ে ধরে চুমু খেলেন গালে। বললেন, কিছু মনে করো না মা, খেয়াল রাখতে পারছি না। এই বাড়িতে চলে যাও লেহেঙ্গা নিয়ে, ওইখানে গিয়ে রেডি হয়ে যাও। মেজো আছে সেইখানে, সে তো তোমার খেয়াল রাখতে পারবে। অনিকা বিনয়ী ভঙ্গিতে হাসলো, বলল, জি আন্টি, কোনো সমস্যা নেই, আমি ও বাড়ি চলে যাচ্ছি। ডার্ক রেড কালার লেহেঙ্গা সে আর মোমো একা ধরে আগাতে পারলো না, বলে, একটু সাহায্য করো আমিরা। আমিরা বিনা বাক্যে সাহায্য করতে এগিয়ে এলো। ডালের ওপর পরানো লেহেঙ্গা নিয়ে চলে গেল নাসির মঞ্জিলে। সেখানে প্রবেশ করতেই সাথে সাথে দেখা হলো অনিকার। দুজনে হাসলো ঠোঁট টিপে। অনিকা শুধালো, কেমন আছো ইসরাত? ইসরাত মাথা তুলে হাসলো, আলহামদুলিল্লাহ ভালো। বসুন, আপনি রেডি এখন হবেন নাকি? সবাই মসজিদ থেকে আসার পর হবেন। অনিকা সোফায় আরাম করে বসতে বসতে বলল, ড্রেসিং রুমে নিয়ে লেহেঙ্গা রেখে দিন, আমি পরে গিয়ে রেডি হচ্ছি, একটু কিছু খাওয়া প্রয়োজন, গলা শুকিয়ে যাচ্ছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি।
ইসরাত অবাক হওয়ার ভান ধরল। মা মজা উড়িয়ে বলল, ওমা, নববধূকে কেউ খাবার দেয়নি দেখি। ইসরাতের কথা শেষ হওয়ার ক্ষীণস্বরে হাসলো। সাথে করে অনিকা হাসলো। সৌরভী এসে তার হাতে ড্রিঙ্কও ধরিয়ে দিতে দিতে বলল, নিন মেজো ভাবি, একটু ঠান্ডা খেয়ে রেডি হতে যান। অনিকা হাত বাড়িয়ে নিল। তার হেজেল বর্ণের নয়ন জোড়া, ভীষণ উজ্জ্বল চেহারার আলাদা জৌলুস খুলে যাচ্ছে। সেই জ্যোতির কারণে কি কে জানে। অনিকা এক ঢোকে পুরো গ্লাস সাবার করে দিয়ে উঠে দাঁড়ালো। ডাল সহ লেহেঙ্গা টেনে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে জিজ্ঞাসা করলো, লেহেঙ্গাটা দারুণ মানাবে না? ইসাত মাথা দোলালো। অনেক হাসলে একটু। চোখের ওপর সূক্ষ্ম টোল পড়লো তার। বলল, ড্রেসিং রুমে যাচ্ছি, আপনারা সবাই আপনাদের কাজ করুন, একেবারে প্রিপেয়ার হয়ে বের হব। অনিকা একাই লেহেঙ্গা টেনে নিয়ে যেতে লাগলো। মামা জিজ্ঞাসা করলো, আমি সাহায্য করতে আসবো? ধরার জন্য লাগবে? অনিকা মানা করে দিল। বললে, একাই পারবো, তাড়াতাড়ি তো সব কিছু করতে হবে, না হলে কখন সবাই চলে আসে। সবাই থামস আপ দেখিয়ে চলে গেল নিজ নিজ কাজে। নাজনীন বেগম নামাজ পড়া শেষে সালাম ফিরালেন মাত্র। ইসরাত গিয়ে ভেতরে প্রবেশ করতে তিনি ইশারা করে কাছে ডাকলেন। দোয়া পরে মাথার উপর 2 হাত দিয়ে ফু দিলেন। হাত বুলিয়ে দিলেন মাথায়। ইসরাত মাথা নাজনীন বেগমের কাঁধে ঠেকিয়ে রাখলো। আবদার করলো, আম্মু, শাড়ি পরো আজ, বিয়ে বাড়িতে এইভাবে সালোয়ার কামিজ পরে থেকো না। নাজনীন বেগম ইসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। বলল, আচ্ছা পরবো। তোর কি শরীর খারাপ লাগছে? ইসরাত দুপাশে মাথা দোলালো। শরীর খারাপ লাগছে না বলে মাথা ফেলে রইল মায়ের কোলের ওপর। কি হলো বোঝা গেল না। একটু পর হু করে কেঁদে উঠল মেয়েটা। মসজিদের ভেতর নামাজ শেষ হওয়ার পর আরশকে এক পাশ বসিয়ে সকালে গেল গোল করে বসতে। মাথায় টুপিটা জাইন ঠিক করে দিল। নাসির সাহেব এক কোনায় বসা। আরশ চোখ তুলে তাকাতে পারল না, কারোর সাথে দৃষ্টি মেলাতে পারল না। কান্না করায় চোখের পাপড়িগুলো ঘন হয়েছে তার। ইমাম সাহেব পড়াতে শুরু করলো নিকানামা। মেয়ের বাবার নাম, মায়ের নাম, মেয়ের নাম, ঠিকানা, সবকিছু। আরশের কানে কিছুই আসলো না। সে তো মেঝের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, চোখের পলক না ফেলে। ইমাম সাহেব বলল, এই বিবাহে রাজি থাকলে বলুন বাবা। আলহামদুলিল্লাহ কবুল। আরশ কিছু বলল না। নুসরাত নাসির এই তো তার পাশে বসে আছে। অনিকাকে বিয়ে করছে কিনা তা জিজ্ঞাসা করছে। বেমানি করবে যখন, তাহলে তাকে কথা দিল কেন? এসব বলেছে। আরশ এক দৃষ্টে তাকিয়ে রইল মেঝের দিকে। জাইন ধাক্কা দিল তাকে আস্তে করে। আরশ নড়ল না। জাইন আবারও ধাক্কা দিল। এবারও নড়ে চড়ে উঠল সে। ভরকে উঠে চোখের পাতা ফেললো। জিজ্ঞাসা করলো, কি হয়েছে? জাইন কিছু পল ভাইয়ের দিকে তাকিয়ে রইল। বলল, যা হয়েছে বলেছে ইমাম সাহেব তা বল। আরো সবাক কণ্ঠে বলল, ইমাম কি বলেছে? ইমাম সাহেব ছেলের মানসিক স্থিতি ভালো নেই বুঝলেন, তাই আবারও প্রথম থেকে শুরু করলেন বিবাহনামা পাঠ করে। আরশ এবারও শুনল না। তার চোখে নুসরাত ভাসছে, কানে শুধু নুসরাতের গলার স্বর ভাসছে। ইমাম সাহেব বললেন, রাজি থাকলে বলো বাবা, আলহামদুলিল্লাহ কবুল। আরশ যন্ত্রের নেই ঠোঁট নাড়িয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। পাত্রে 3 বার সম্মতি নেওয়ার পর সোয়েব সাহেব, নাসির সাহেব, হেরাল সাহেব, সোয়েব সাহেব, আরো কিছু মানুষ পাত্রীর সম্মতি নেওয়ার জন্য বের হলো। মসজিদ থেকে মাহাদি, জাইন, ইরহাম, আহান আর সৈয়দ সাহেব। অনেকক্ষণ আরশকে বোঝালো ভদ্রলোক। আরশ টু শব্দ করলো না, চুপচাপ বসে রইল, শুনলো সবার কথা। শেষে সৈয়দ সাহেব বললেন, উঠো, নতুন বউ ভীষণ আশা নিয়ে আসছে আমাদের বাড়ি, তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। ওঠো আরশ, এত হতাশ হতে নেই, যা হয় ভালোর জন্যই হয়। তোমার ভাগ্যে যে আছে সে হাজারো সমস্যা হলো তোমার ভাগ্যে থাকবে, আর যে নেই সে সব কিছু থাকলেও থাকবে না। এই বোঝো তো তুমি, তাহলে জেদ করছো কেন? আর উঠে দাঁড়াও। আরশ উঠে দাঁড়ালো না। অনেকক্ষণ বোঝানোর পরও যখন উঠে দাঁড়ালো না, সোয়েব সাহেব টেনে হিঁচড়ে দাঁড় করালেন। নিচু লম্বা পুরুষালী শরীরটা উঠাতে দুলে উঠল। জাইন আঁকড়ে ধরল বাহু। টান টান শরীরটা, গায়ে জড়ানো পাঞ্জাবি, জায়গায় জায়গায় ভাঁজ পড়েছে। মসজিদের বাহিরে বেরিয়ে স্লিপার পায়ে টলল সে। নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে এগিয়ে চলল বাড়ির দিকে। সৈয়দ সাহেব বাড়িতে ঢুকতে যাবে, জাইন থামিয়ে দিল। বলল, ও বাড়িতে নববধূ।
আরও সেবার রাগে ফেটে পড়ে। মুখ ঘুরিয়ে তাকায় ভাইয়ের দিকে। সব রাগ জেদ গিয়ে পড়ে জাহিনের ওপর। হাত মুঠ পাকিয়ে ঘুষি বসায় পরপর দুটো চিৎকার করে ওঠে। ও বাড়িতে কেন? সবকিছু ওই বাড়ির মানুষগুলোর ওপর দিয়েই কি যাচ্ছে কেউ বুঝতে পারছে না। তাদের মেয়ের জামাই বিয়ে করছে আর তাদের বাড়িতে নতুন বউ সাজতে পাঠিয়ে দিয়েছে তোমরা। তোমাদের চিকিৎসার প্রয়োজন, কমন সেন্স কোথায় তোমাদের? আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি চোখ মারতে পারছি না ওই বয়স্ক লোকটার সাথে। আর এখন আবার ওই বাড়িতেই যেতে হবে। আমাকে কি কারো মানুষ মনে হচ্ছে না? আমিও মানুষ, আমি মানুষ, আমারও অনুভূতি আছে। আরসের ঘুষিতে জাইনের দুপা থমিয়ে গেছে। ঝুঁকে নাকে হাত দিতে দেখে রক্ত। আরস চেঁচাচ্ছে। সব শুনে জাইন এবার উঠে দাঁড়ায় সে। শুভ্র চেহারা লাল বর্ণ ধারণ করে রাগে। কপাল কুঁচকে কিছুক্ষণ নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। ফিরে বসে ঘুষি ভাইয়ের গাল নাকে। দাঁত লাগে আরসের ঠোঁট কেটে যায়। কিছু বোঝে ওঠা পূর্বে জাইন কলা চেপে ধরে চেঁচিয়ে ওঠে, এত যদি পছন্দ করতিস, এত যদি চাইতিস, তাহলে কেন যেচে পড়ে গিয়েছিলি? কেন তালাক দিয়েছিলি? কেন এবারে মেয়েকে রেখে বিদেশে গিয়েছিলি? এই এই জবাব দে। তোর একার জেদ আছে, আমাদের নেই? তুই একাই মানুষ, আমরা মানুষ না? আমাদের মানুষ মনে হয় না? জেন টেনে ছাড়িয়ে দিল সোয়েব সাহেব। দুইজনকে ধমকে উঠল, কি শুরু করেছিস দুজনে? এগুলো কোনো আচরণ হলো? রাস্তায় দাঁড়িয়ে ভাইয়েরা ভাইয়েরা মারামারি ঝগড়া করছিস, একে আর ওজনের নাক মুখ ফাটিয়ে দিচ্ছিস। এ ধরনের বেয়াদবি কবে থেকে শিখলি তোরা? জেন কিছু বলতে নিবে, সোয়েব সাহেব ঠোঁটের ওপর আঙুল চাপলেন, বলেন চুপ, একদম চুপ জাইন, চুপচাপ আগাও, না হলে এই বয়সে তোমাদের গায়ে হাত তুলতে আমার একটু বুক কাঁপবে না। তুমি আর আরস আমার কাছে আহান আর ইরামের মতোই। জাইন ঠোঁট বাঁকিয়ে শ্বাস ফেললো, হাতের তালু দিয়ে ঠোঁট মুছতে মুছতে আগালো সামনে। সোয়েব সাহেব সাথে হেঁটে আগালো। আহান, ইরহাম, আরস, নাসির মঞ্জিলের ভেতরে প্রবেশ করার পর শোনা গেল পাদ্রী স্বীকারোক্তি নেওয়া হচ্ছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, এবার বিবাহে রাজি থাকলে বলো মা কবুল? আলহামদুলিল্লাহ কবুল। অপর পাশ থেকে কোনো শব্দ ভেসে এলো না। লাল রঙা লেহেঙ্গা পরিহিত মেয়েটার মুখের সামনে দিয়ে ঘোরানো আরসের শুধু পিঠই দেখতে পেল। ইমাম আবারও স্বীকারোক্তি চাইলেই নববধূর কাছে উত্তর আসলো না। অতঃপর উত্তর নিতে খুব ব্যস্ত আস্তে ধীরে উচ্চারিত হলো, আলহামদুলিল্লাহ কবুল। আরও শুনতে পেল না। গলার স্বরটা এত ক্ষীণ ছিল, সে গলার কবুল উচ্চারণ বাতাসের বেগে ভারী খেয়ে গেল, হারিয়ে গেল শব্দগুলো কোথাও। সেই এক পা দু পা করে এগিয়ে আসে, পায়ের তালু ঠান্ডা মেঝেতে স্পর্শ করতে পারছে। মেয়েটার মাথার ওপর দেওয়া পাতলা দোপাট্টা, তার খুলে রাখা চুল দেখা যাচ্ছে। আরও এগিয়ে যেতেই বিবাহ পড়ানো শেষ করে ফেললেন ইমাম সাহেব। ভদ্রলোক নিজের দাড়িতে হাত বুলিয়ে বললেন, বিবাহ সম্পূর্ণ হলো। ইসলামী শরিয়া মতে আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। স্বামীকে সবসময় সম্মান করো, কিন্তু মা, তাকে নারাজ হতে দিও না কখনো। আজকের পর্বটা এই পর্যন্ত ছিল, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। গল্পের শুরুতে যে লেখিকা বলছে রোমান্টিক স্পেশাল করা 18+, কিন্তু এখানে 18+ কি ছিল?